সেমিফাইনালে উঠতে পারবে না। সুপার 8 পর্বের শুরুতেই তো এমন কথা বলেছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির, এবং সুপার 8 পর্বের শেষ দিকে, শেষ 2 দিনে যখন পাকিস্তান এবং ভারতের সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে, তখনও আমির বলেছিলেন পাকিস্তানের কি হবে, তারা খেলতে পারবে কি পারবে না, সেটার চেয়ে বড় কথা ভারত সেমিফাইনাল খেলছে না। ভারত কিন্তু সেমিফাইনাল খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচটা জিতে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেট রান রেটের হিসাব মেলাতে পারেনি। নিউজিল্যান্ডের পেছনে থেকে তারা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গিয়েছে। মোহাম্মদ আমির যদিও এরপরও আমি শুনছিলাম তিনি বলছিলেন যে না, ওয়েস্ট ইন্ডিজ যদি 220-30 রান করতো তাহলে এই ম্যাচটা তারা ভারতকে হারাতে পারতো। আর সেই ক্ষেত্রে সিমরান হেটমায়ারের যে আউটটা দেওয়া হয়েছে সেইটা কন্ট্রোভার্সিয়াল, সেটা আউট হয়নি, যদিও আমার কাছে তো ভাই আউটই মনে হয়েছে। এবং সেটা জাসপ্রীত বুমরার বলটাতে কিপার ক্যাচ ধরেছেন, তিনি আবার রিভিউ নিয়েছেন, রিভিউতেও দেখা গেছে স্পাইক। তাহলে এখানে প্রবলেমটা কই সেটা আমি আসলে ঠিক ক্লিয়ার না। যাই হোক, এটা যদি মোহাম্মদ আমিরের এক্সপেকটেশন হয় যে একজন পাকিস্তানি হিসেবে তিনি ভারত সেমিফাইনালে খেলুক, এটা তিনি চান না, তাহলে তো তিনি সেটা বলতেই পারেন। কিন্তু যদি সেটা প্রেডিকশন হয় তাহলে সেটা খুবই বোল্ড প্রেডিকশন ছিল, আমি এটা আই মাস্ট সে সেটা বলতেই হবে, যদিও সেটা আসলে ঠিক হয়নি। ভারত টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা স্বাগতিক, তারা গত 2 বছর যেই টি-20 ক্রিকেটটা খেলছে, 2024-এর সেই বিশ্বকাপ জয়ী দলের চেয়েও এই দলটা আরও রেড হট ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছে। তারা সেমিফাইনাল খেলতে পারবে না সুপার 8-এর ওই সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ হেরে যাওয়ার পরও এই প্রেডিকশন করতে আসলে সাহস লাগে। ভারত সেমিফাইনালে সেই আমিরের প্রেডিকশন ভুল করে পৌঁছে গিয়েছে। কিন্তু এখন 2টা ব্যাপার ঘটতে পারে। যেইভাবে ভারত সেমিফাইনালে গিয়েছে সেখান থেকে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে, টুর্নামেন্টে তারা শিরোপাটা জিতেই যেতে পারে। মানে অপ্রতিরোধ্য হয়ে ওঠার আর কি আছে, আর 2টা ম্যাচ জিতলেই শিরোপা। অথবা হতে পারে যে না, এতদিন ধরে ভারত যেভাবে বিভিন্নভাবে পার পেয়ে এসেছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে, ইনক্লুডিং এই লাস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ক্র্যাকগুলো এমনভাবে ওপেন আপ হয়ে যাবে যে 5ই মার্চ ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই সেমিফাইনালে ওইখানে না ওয়াংখেড়ের আরেক ট্র্যাজেডি হয়ে যায়। সে আশঙ্কার জায়গাটাও কি উড়িয়ে দেওয়া যাচ্ছে? দেখুন, এই ম্যাচটা ভারতের জন্য ছিল আসলে নার্ভের লড়াই। ভারতের পুরো ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন যে তাদের প্রতিপক্ষ যতটা ছিল ওয়েস্ট ইন্ডিজ, ঠিক ততটাই ছিল হচ্ছে গিয়ে নার্ভ, ততটাই ছিল এক্সপেকটেশন যে তারা স্বাগতিক, তারা রেড হট ফেভারিট, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এত ভালো ক্রিকেট খেলে আসছে এই টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সেই দলটা এই একটা ম্যাচ হারলেই বাদ হয়ে যাবে। মানে সাউথ আফ্রিকার সঙ্গে একটা ম্যাচ হেরে বাদ হবার মতো একটা জায়গায় তৈরি হয়েছে, আমিরদের ওরকম কথা বলার জায়গা তৈরি হয়েছে। এবং টি-20 ফরম্যাটে তো হতে পারে, এটা তো আর এমন কোনো অবিশ্বাস্য ব্যাপার ছিল না যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারত হারতেই পারবে না। কিছু জায়গায় এদিক ওদিক হলে তো তারা আসলে হেরেই যেতে পারতো। ফলে ভারতকে ওই নার্ভের সঙ্গে প্রতি মোমেন্টে লড়াই করতে হয়েছে। সেইটা তাদের ফিল্ডিংয়ে যে এতগুলো ক্যাচ মিস, রান আউট মিস, সেই জায়গাটাতে যেমন বুঝতে পারবেন, ব্যাটিংয়েও যে অ্যাপার্ট ফ্রম সঞ্জু স্যামসন আর কারো মধ্যে ওই যে তাদের নিজেদের অথরিটি নিয়ে ব্যাটিং করাটা, ফ্রি ফ্লোয়িং যে ব্যাটিংটা, সেটা যে করতে পারেনি, তাতে ওইটা আরও ভালোভাবে বোঝা যায়। দেন এগেন বিগ টিমের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে যে এরকম চাপের মোমেন্টটা তারা আসলে বের করে নিয়ে আসতে পারে। এরকম ঘটে যখন দল হিসাবে ভালো করতে পারে না, তখন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে বেরিয়ে আসে। এরকমই ঘটে যখন যেই দায়িত্বটা যার পালন করার কথা ছিল না, তিনি কোন একটা পর্যায়ে এসে যদি দায়িত্বটা পান তাহলে দলকে তিনি জিতে যান। সঞ্জু স্যামসনের কথা যেমন বলেন, সঞ্জু স্যামসনের তো এই ম্যাচ খেলার কথা ছিল না। তিনি 50 বলে 97 রানে যে ইনিংসটা খেলেছেন সেইটা একটা টি-20 ফরম্যাটের মাস্টার ক্লাস একটা ইনিংস তিনি খেলেছেন। ইনফ্যাক্ট তার ওই ইনিংসটার মধ্যে বিরাট কোহলির ছায়াটা প্রবলভাবেই দেখা গিয়েছে। পুরো ইনিংসের মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না, কিন্তু ক্যালকুলেশনটা ছিল পুরো মাত্রায়, যে মনে হচ্ছিল যে কত ওভারে কত রান লাগবে, কোন সময়টাতে কি করতে হবে, কোন ওভারটাতে একটা মানে বাউন্ডারিটা নিতে হবে, আবার আমি সিঙ্গেলস ডাবলসও নিয়ে যাচ্ছি। ফলে ওই বিরাট কোহলির চেঞ্জ করার সময় যেমন একটা মনে হয় যে মাথার মধ্যে কম্পিউটার বসানো, ওই রকম একটা ব্যাপার এই সঞ্জু স্যামসনের পুরো ব্যাটিংটার মধ্যেই ছিল। কিন্তু তিনি ছাড়া অন্য কারো মধ্যে কিন্তু সেই আস্থার জায়গাটা খুঁজে পাওয়া যায়নি। ছোট ছোট কিছু অবদান তো থাকতেই হবে, তা না হলে তো আর 196 রান চেস করে জেতা যায় না। কিন্তু সঞ্জু স্যামসনের এই জিনিসটা হয়তো বা চ্যাম্পিয়ন দলের আরও একটা হলমার্ক হিসেবে দেখা যায়, যে তার তো খেলার কথা ছিল না। আমি বলছিলাম যদি রিঙ্কু সিং, তার ওই যে পারিবারিক যে তিনি একটা কারণে দল থেকে চলে গিয়েছিলেন, আবার জয়েন করেছেন, আবার গিয়েছেন, আবার এসেছেন, কিন্তু 11-এ তাকে খেলানো হয়নি। রিঙ্কু যদি থাকতেন তাহলে হয়তো বা সঞ্জু স্যামসনের জায়গা হতো না, হয়তো বা ওই ওপেনিংয়ে যদি অভিষেক শর্মা
কন্টিনিউয়াস রান পেয়ে যেতেন ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত যেটা হয়েছিল, সেই ক্ষেত্রে হয়তো ঈশান কিষানের সঙ্গে সেই পার্টনারশিপটাই কন্টিনিউ করতো। ফলে এই সব কিছু এলোমেলো হয়ে যাওয়ার প্রেক্ষিতে যে সঞ্জু স্যামসন সুযোগটা পেয়েছেন এবং সুযোগ পেয়ে তিনি যেরকম একটা ইনিংস খেলেছেন, আমি বলছিলাম যে এটা সেদিকে চ্যাম্পিয়ন দলের এরকম ক্ষেত্রে হয়ে থাকে। ধর আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা ধরেন, 2022 ফুটবল ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেইখানটাতে ওয়ার্ল্ড কাপের শুরুতে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পরবর্তীতে হয়েছে যে আর্জেন্টিনা, তাদের মেইন নাম্বার 9 কিন্তু জুলিয়ান আলভারেজ ছিলেন না, সেটা ছিলেন লাউতারো মার্টিনেজ। কিন্তু আলভারেজ এসে সেইটা কত ভালোভাবে ওই রোলটা প্লে করেছেন। পরবর্তীতে এনজো ফার্নান্দেস মিডফিল্ডে, তিনি তো ওই শুরুতে ছিলেন না 11-এ, কিন্তু তিনি যখন এসেছেন তখন ওই রোলটা কত ভালোভাবে প্লে করেছেন। সঞ্জু স্যামসন এক্স্যাক্টলি সেই কাজটাই করেছেন। এখন ভারতের প্রবলেমের যে জায়গাটা আমি বলছিলাম যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স খারাপ না, কিন্তু যখন আপনি পুরো একটা টিম হিসাবে পারফর্ম করতে পারবেন না, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে আপনি কয়টা ম্যাচ পার পাবেন? এই ওয়ার্ল্ড কাপে অনেকগুলো ম্যাচে কিন্তু আমরা দেখেছি, ইভেন ইউএস এর সঙ্গে সেইখানটাতে সূর্যকুমার যাদব যদি ওরকম একটা ইনিংস না খেলতেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন্স নক যেটা এই ওয়ার্ল্ড কাপের না শুধু মানে টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আপনি হিসাব করেন, ভারতকে একেবারে এম্বারেসমেন্ট থেকে বাঁচিয়েছে। সো সেইটা দিয়ে ভারত ওই দিন ওই ম্যাচটা জিতে গিয়েছে। পাকিস্তানের সঙ্গে ম্যাচটাতেই বরং তাদেরকে একটু অলরাউন্ড পারফরমেন্স মনে হয়েছে যে তারা তুলনামূলক সবচেয়ে ভালো খেলেছে। আপনি যদি বলেন সাউথ আফ্রিকার সঙ্গে তো তারা হেরে গেছে, জিম্বাবুয়ের সঙ্গে তারা জিতবে, ঠিক আছে। আপনি যদি দেখেন যে তাদের বোলিং ইউনিটের জায়গাটাতেও, ব্যাটিং ইউনিটে অভিষেক শর্মা 3 ম্যাচে 0 করেছেন, তারপরে 15 করে 1 ম্যাচে 50 করলো, আবার লাস্ট ম্যাচ আবার ব্যর্থ হয়েছেন। তাদের ঈশান কিষানের ওই একটা ম্যাচ বাদে আসলে স্কোর নাই। সুরিয়ার কথাও বলছিলাম যে এটা অধারাবাহিক, ছোট ছোট অবদান রাখছেন, কিন্তু আলটিমেটলি গিয়ে একটা টিম হিসেবে পারফর্ম করতে পারছেন না। বোলিং ইউনিটের ক্ষেত্রে সেটা বলা যায়, হয়তো আরো ভালোভাবেই বলা যায়। জাসপ্রীত বুমরা ছাড়া এই টিমে প্রতিপক্ষকে পেনিট্রেট করার মতো বোলার নাই, অন্তত পক্ষে এই ওয়ার্ল্ড কাপে সেটা দেখা যাচ্ছে না। নাই বলাটা ঠিক না, অবশ্যই রয়েছেন, সেটা হরদীপ সিং বলেন, সেইটা আপনার বরুণ চক্রবর্তী বলেন, অক্ষর পটেল বলেন, তাদের বোলার হার্দিক পান্ডিয়া বোলার তো রয়েছেই, কিন্তু সেই ওয়ার্ল্ড কাপে সেটা দেখা যাচ্ছে না। এখন ভারতের যেই চ্যালেঞ্জটা হবে যে তাদের ওই এক্সপেকটেশনের যে জায়গাটা, সেটা প্রাথমিক একটা ধাপ তারা পেরিয়েছে, যে সেমিফাইনাল খেলা। এখন ওয়ার্ল্ড কাপের শুরুতে যদি বলা হতো যে ভারতের এই দল সেমিফাইনাল খেলবে, ফলে এইটা তাদের জন্য সাফল্য হিসেবে বিবেচিত হবে কিনা, না হবে না। তারা ফাইনালেও যদি খেলে, যদি ফাইনালেও হেরে যায়, সেটাও সাফল্য হিসেবে বিবেচিত হবে না। কিন্তু সেমিফাইনালও খেলতে পারছি না, এই যে একটা প্রেশারের মধ্যে ভারত ছিল, যেইটা ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটাতে খুব ভালোভাবে দেখা গিয়েছে। অ্যাটলিস্ট ওই স্টেজটা তো তারা পেরিয়ে গেছে, এবং সেই জায়গাটাতে তারা মেন্টালি একটুখানি ফ্রি হয়ে যেতে পারে। যদি সেইটা হয়, তাহলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাদের খুব ভালো চান্স রয়েছে। আর যদি সেটা না হয়, যদি ভারতের এই খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলাই যদি অব্যাহত থাকে এবং ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরেই যদি তারা রিলাই করে বেশি করে টিম পারফরমেন্সের চেয়ে, যেই টিম পারফরমেন্স তারা গত 2 বছর করে আসে এই ওয়ার্ল্ড কাপে, সেটা আসলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া ওইভাবে দেখা যায়নি। ফলে ওইটা যদি হয়, তাহলে ইংল্যান্ডের কাছে তারা হেরে যেতে পারে। আর ইংল্যান্ডের কাছে হেরে গেলে তো আর সেটা অঘটন হবে না। ইভেন ফাইনালে যদি তারা ভারত খেলে, সেখানে সাউথ আফ্রিকা হোক, নিউজিল্যান্ড হোক, তাদের সঙ্গে হেরে গেলে তো সেটা অঘটন হবে না। আমি বলতেই পারি যে এই ভারতকে থামাবে কে। হ্যাঁ, ওইটা এরকম হতে পারে যে যদি তারা এই সেমিফাইনাল খেলাটা যে নিশ্চিত করেছে, সেই নিশ্চিত করার প্রেক্ষিতে এখন যদি তারা তাদের একেবারে মানে ওই স্বাধীনতার জায়গাটা যদি তৈরি হয়, মেন্টালি যদি তারা একটুখানি ফ্রি হয়ে যায় এবং প্রত্যেকে যদি প্রত্যেকে এক্সপ্রেস করতে পারেন তাদের জায়গাটা থেকে, সেই ক্ষেত্রেই এই ভারতকে থামাবে ওরকম একটা জায়গায় হয়তো বা যাবে। সেটা যদি না হয়, তাহলে ট্র্যাজেডিটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়নি, ট্র্যাজেডিটা ইংল্যান্ডের বিপক্ষে হয়ে যেতে পারে, ট্র্যাজেডিটা সুপার এইটসের লাস্ট ম্যাচে হয়নি, ট্র্যাজেডিটা সেমিফাইনালে হতে পারে, ট্র্যাজেডিটা কলকাতায় হয়নি, ট্র্যাজেডিটা মুম্বাইতে হতে পারে, ইনফ্যাক্ট আহমেদাবাদের ফাইনালেও সেইটা হওয়াটা অসম্ভব না। তবে এই ভারতের এত এত ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্ট প্লেয়ার রয়েছেন এবং গত 2 বছর ধরে তারা এত ভালো ক্রিকেট খেলছেন, আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে এই ম্যাচটা তাদেরকে আসলে মেন্টালি অনেক বেশি ফ্রি করে দেবে, যেটা ওয়ার্ল্ড কাপ জয়ের ক্ষেত্রে